সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস অর্থাৎ সিজি এর যে অডিটর পদের পরীক্ষা হয়ে গেল 7 জানুয়ারি 2022 খ্রিস্টাব্দ, তার সম্পূর্ণ বিস্তারিত প্রশ্ন সমাধান নিয়ে। পরীক্ষাটা মোট পূর্ণমান ছিল 100, যেখানে মোট 80টি প্রশ্ন ছিল। প্রতিটি প্রশ্নের মার্ক ছিল 1.25, নেগেটিভ মার্কিং ছিল 0.50 এবং সময় ছিল 1 ঘন্টা বা 60 মিনিট। প্রথমে শুরু হয়েছে গণিত থেকে। গণিত ছিল 20টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? 4টা সংখ্যা দেওয়া ছিল, 263, 233, 253 এবং 241। এই সংখ্যাগুলোর মধ্যে 253 সংখ্যাটা মৌলিক সংখ্যা নয়, কারণ এটাকে 11 দিয়ে ভাগ করলে উত্তর হবে 23। এবার 2 নম্বর বলছে, একজন ব্যাটসম্যান 21টি বাউন্ডারি ও ওভার বাউন্ডারির মাধ্যমে 96 রান করে। মানে 4 মানেগুলোকে 4 রানগুলোকে বাউন্ডারি বোঝানো হচ্ছে, 6 রানগুলোকে ওভার বাউন্ডারি। অর্থাৎ সে 4 এবং 6 এর মাধ্যমে টোটাল 21টা, মানে 4-6 মিলে 21টা বাউন্ডারি আছে তার, এবং টোটাল রান করেছে 96। তার বাউন্ডারির সংখ্যা কত, মানে কয়টা 4 সে হচ্ছে নিয়েছে আর কি। তো প্রথমে আমরা ধরে নিলাম যে বাউন্ডারি আছে এক্সটা আর ওভার বাউন্ডারি আছে 21 মাইনাস এক্সটা। তাহলে বাউন্ডারিতে সে হচ্ছে রান পাবে 4 করে, ওভার বাউন্ডারিতে পাবে 6 করে। তাহলে ওভার বাউন্ডারিগুলো আমরা 6 দিয়ে গুণ করব, বাউন্ডারিকে 4 দিয়ে গুণ করবে, টোটাল রান যোগ করলে হবে 96। তাহলে আমাদের 2x হচ্ছে 30, তার মানে x এর মান হচ্ছে 15। তার মানে 15টা বাউন্ডারি। তাহলে 15টা বাউন্ডারিতে 4 15 60 রান, আর 6টা হচ্ছে ওভার বাউন্ডারি থাকে, তাহলে সেখানে 6 36 রান। এই 15 আর 6 21টা মিলে হচ্ছে তার 96 রান। এরপরে আসছে কোনটি ছোট। এখানে 4টা অপশন ছিল, বলছে 2/11, 3/11, আবার বলছে 2/13, 4/15। এই 4টার মধ্যে কোনটা সব থেকে ছোট? এখন ছোট বলতে আমরা প্রথম আগে হচ্ছে 2/11 আর 3/11 কথা চিন্তা করি। 11 দিয়ে 2কে ভাগ করছে বা 3কে ভাগ করছে, তাহলে ক নম্বরটা অবশ্যই ছোট হবে। এরপরে গ এর সাথে তুলনা করলে সিম্পলি বোঝা যাচ্ছে যে কটাকে 11 দিয়ে ভাগ হচ্ছে, এটাকে 13 দিয়ে ভাগ হচ্ছে, তার মানে গ ছোট। এখন গ আর ঘ এই দুইটার মধ্যে কোনটা ছোট দেখলে হয়ে যাচ্ছে। তাহলে গ এর মানটা হচ্ছে 0.15 আর ঘ এর মানটা হচ্ছে 0.26। তাহলে ছোট হবে গ নম্বর, অর্থাৎ 2/13। এরপরে বলছে √1 প্লাস √1 এর বর্গ কত? তাহলে √1 মানে 1 প্লাস √1 মানে 1, 1 1 দুইটার মিলে বর্গ করতে হবে, তাহলে বর্গ করলে উত্তর হবে 4। এরপর বলছে যদি তেলের দাম 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? আচ্ছা, আমরা ধরলাম যে তেলের দাম প্রতি লিটার 100 টাকা, সে ব্যবহার করতো 10 লিটার, তাহলে তখন তার খরচ হতো 1000 টাকা। এখন তেলের দাম বৃদ্ধি পেয়ে 125 টাকা হয়ে গেছে, সে ব্যবহার কত লিটার করে সেটা আমরা জানি না, x লিটার। তাহলে এখানে খরচ হবে 125x। এখনকার খরচ আর আগের যে খরচ, এই দুইটা খরচই সমান। 125x সমান সমান 1000, তাহলে x এর মান হচ্ছে 8, অর্থাৎ সে এখন ব্যবহার করে 8 লিটার তেল। আগে ব্যবহার করতো 2 লিটার, তাহলে কমে গেছে। আগে ব্যবহার করতো 10 লিটার, এখন কমে গেছে, তাহলে 2 লিটার। 2 লিটার কমলো 10 লিটারে, তাহলে 2/10 গুণন 100, তাহলে পার্সেন্টেজ পেয়ে যাবো, অর্থাৎ 20% কমে গেছে। 6 নম্বর বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 3 গুণ যোগ করলে 90 হয়? এটা সহজ কথা, যে দ্বিগুণের সাথে আবার 3 গুণ যোগ করবে, মানে টোটাল 5 গুণ, মানে কোনো একটা সংখ্যার 5 গুণ করলে 90 হবে, তাহলে সংখ্যাটা হবে 5 18 90। এরপরে বলছে যে কোন সংখ্যার 7 ভাগের 4 ভাগ হচ্ছে 80। তাহলে আমরা সংখ্যাটা ধরে নিলাম 7 ভাগের 4 ভাগ 80, তাহলে সংখ্যাটা হবে, এটা 4 দুই পাশে গুণ হয়ে গেলে, না 7 দিয়ে গুণ হয়ে যাবে আগে, 27টা 56, 4 দিয়ে ভাগ করলে 240, অর্থাৎ 240-এর 7 ভাগের 4 ভাগ করলে 80 হবে। এরপরে বলছে 0.01 গুণন 2/5 এর মান কত?
এই 0.01কে যদি আমি উঠাই দিই তাহলে 1/100 হবে 2/5, অর্থাৎ এটা 2/500 হচ্ছে, অর্থাৎ 0.004। এক্স ও ওয়াই মানের গড় 9 এবং জেড সমান সমান যদি 12 হয় তাহলে এক্স ওয়াই জেড এর মানের গড় কত? আচ্ছা, এক্স ওয়াই মানের গড় হচ্ছে 9, তাহলে টোটাল হবে 9 দোকানে 18, আর জেড সহ যোগ করলে 18 আর 12 মিলে হচ্ছে 30, অর্থাৎ এই তিনটার যোগফল 30, তাহলে গড় হবে 3 দিয়ে ভাগ করলে হবে 3×30। বলছে 1 নটিক্যাল মাইল সমান সমান কত মিটার? এটা হবে 1853.18 মিটার। 1 কিলোগ্রাম কত পাউন্ডের সমান? এটা হবে 2.21 পাউন্ড। এরপরে বলছে a প্লাস বি ইকুয়াল টু 7, এ বি ইকুয়াল টু 10 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 3ab এর মান কত? তাহলে আমাদের a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 3ab, এটা আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab লিখে নেব, আর ab একটা আলাদা করে নেব, তাহলে এটা a প্লাস বি হোল স্কয়ার হয়ে যাচ্ছে। ab এর মান 10 বসাই দেব, তাহলে a প্লাস বি হোল স্কয়ার মানে 7 হোল স্কয়ার প্লাস 10, তাহলে এটা 7 স্কয়ার 49 প্লাস 10 59 অ্যান্সার হবে। এরপর বলছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে আমরা হাফ ভূমি গুণন উচ্চতা দিয়ে দিলে হবে, তাহলে ক্ষেত্রফল হাফ গুণন 6 গুণন 8 অর্থাৎ 24 বর্গ সেন্টিমিটার। তারপর বলছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ, দৈর্ঘ্য 48 মিটার হলে পরিসীমা কত? আচ্ছা, দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ মানে বিস্তারটা তাহলে হবে 16, যেহেতু দৈর্ঘ্য 48 আছে। পরিসীমাটা হচ্ছে দৈর্ঘ্য এবং বিস্তার যোগ করে 2 দিয়ে গুণ, অর্থাৎ এটা হবে 128 মিটার। এরপরে বলছে 6টি সংখ্যার গড় 8.5, একটি সংখ্যা বাদ দিলে গড় হ্রাস পেয়ে 7.2 হয়, তবে বাদ দেওয়া সংখ্যাটি কত? তাহলে 6টি সংখ্যার মোট হবে হচ্ছে 6 গুণন 8.5 অর্থাৎ 51, আর 5টি সংখ্যা মানে একটা বাদ দিলাম, তাহলে 5টি সংখ্যার মোট হবে 5 গুণন 7.2 অর্থাৎ 36। এই তাহলে 51 থেকে 36 বাদ দিলে যে সংখ্যাটা বাদ পড়ে গেছে সেটা পাওয়া যাবে, অর্থাৎ 15। এরপরে বলছে একটি ক্লাসে 640 জন ছাত্রছাত্রী আছে, যার মধ্যে 40% ছাত্র, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত? 40% ছাত্র হলে ছাত্রী অবশ্যই 60% হবে, তাহলে এটা হবে 384 জন। 1 বর্গ ইঞ্চিতে কত সেন্টিমিটার? এটা হবে 6.45 বর্গ সেন্টিমিটার। 18 বলছে 90 কোন সংখ্যার 75%, অর্থাৎ কোন একটা সংখ্যার 75% করব 90 হবে, তাহলে সংখ্যাটা হবে 90 গুণন 100 ডিভাইডেড বাই 75 সমান সমান 120। তাহলে 120 এর আমরা হচ্ছে 75% অর্থাৎ 4 ভাগের 3 ভাগ হচ্ছে 90। এবার 19 বলছে নিচের কোনটি 0.45 এর সমান? 0.45 মানে হচ্ছে 45%, এবং 5 এর কত শতাংশ 7 হবে, অর্থাৎ 5 এর x% সমান সমান 7 ধরলাম, x এর মান 7/5 গুণন 100 হবে, তাহলে x এর মান হচ্ছে 140, অর্থাৎ 5 এর 140% করলে 7 হবে। এরপর আমরা বাংলায় চলে আসব। বলছে শুদ্ধ বাক্য কোনটি? অধ্যয়নী ছাত্রদের তপস্যা, অধ্যয়নী ছাত্রদের তপস্যা, ছাত্রদের অধ্যয়ন তপস্যা, ছাত্রদের অধ্যয়নী তপস্যা। এখানে হচ্ছে আমাদের অধ্যয়ন হবে, হ্যাঁ, অধ্যয়নী ছাত্রদের তপস্যা হবে। অশ্রু শব্দের সমার্থক শব্দ কোনটি? চোখের জল, চোখের জল অর্থাৎ হচ্ছে নেত্রবাড়ি। আরোহণ শব্দের বিপরীত শব্দ কোনটি হবে? এটা হচ্ছে অবরোহণ। এবার 24 বলছে যে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? এটা হবে কাবিলের বোন। নিচের কোনটি তৎসম শব্দ? পাত্র, চামার, দুধ, হাত, 4টা অপশন ছিল, এটা হবে পাত্র। 26 বলছে এ আমার চেনা লোক, এই বাক্যে চেনা কোন পদ? আমাদের লোকের সামনে এটা বসছে, অর্থাৎ লোককে মিন করছে, সুতরাং এটা হবে বিশেষণ পদ। এবার বলছে যদিও তার বয়স বেড়েছে তথাপি তার বুদ্ধি বাড়েনি, এটি কোন ধরনের বাক্য? যেহেতু তথাপি উল্লেখ আছে সুতরাং এটা যৌগিক বাক্য হবে। নিপাতনের সিদ্ধ সন্ধি কোনটি? এটা হবে হচ্ছে কুলোটা, কারণ সংস্কৃত সমযোগকৃত ইতস্তত ইতযোগ তত সতী সতীযোগ ঈশ আছে, এবং কুলোটা হচ্ছে নিপাতনের সিদ্ধ। নিচের কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ? এটা হচ্ছে রাজার পুত্র, রাজপুত্র, রয়ের ষষ্ঠী তৎপুরুষ। আচ্ছা, আর বিয়ে পাগলা হচ্ছে বিয়ের জন্য পাগলার নিমিত্ত অর্থে চতুর্থী তৎপুরুষ হয়। আচ্ছা, এরপরে আসে নিচের কোনটি অব্যয়ভাব সমাস? এটা হবে সামীপ্য। তোমাকে ঢাকা যেতে হবে, এটা কোন ধরনের বাচ্চা? এখানে যেহেতু তোমাকে ঢাকা যেতে হবে এভাবে বলা আছে, এটা
কর্ম এবং কর্তৃ কোনোটাকেই মিন করে না, শুধু এটা ভাববাচ্য। 49 বায়ু বাগধারার অর্থ কি? এটা হচ্ছে পাগলামি। এক কথায় প্রকাশ, কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যে, এটা হবে হচ্ছে আত্মনিষ্ঠ। সুখের লাগিয়ে এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল, এই বৈষ্ণব পদের রচয়িতা কে? এটা হচ্ছে জ্ঞানদাস। এর আরেকটা বিখ্যাত উক্তি আছে, রূপের লাগি আঁখি ঝরে, গুণে ভরে মন। এই সুখের লাগি এবং রূপের লাগি জ্ঞান দরকার, এভাবে মনে রাখা যায়, যেটা জ্ঞানদাসের। কোনটি মর্সিয়া সাহিত্য? মর্সিয়া সাহিত্য হচ্ছে জঙ্গনামা। এরপর আসছে রামায়ণ কে রচনা করেন? রামায়ণ রচনা করেন হচ্ছে বাল্মীকি। তিলোত্তমা কোন উপন্যাসের চরিত্র? এটা হচ্ছে দুর্গেশ নন্দিনী উপন্যাসে তিলোত্তমা, আয়েশা, তারপর হচ্ছে কোতলুখা, জগৎ সিংহ, মানসিংহ, এই চরিত্রগুলো আছে। আর বিষবৃক্ষ হচ্ছে কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ। কপালকুণ্ডলা হচ্ছে নবকুমার, কপালকুণ্ডলা, কাপালিক, এই চরিত্রগুলো বঙ্কিমচন্দ্রের উপন্যাস সবগুলোই। 38 বলছে চর্যাপদে কতজন কবির পদ আছে? এটা হচ্ছে 24 জন। বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে? এটা হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। এখানে বিষয়টা হচ্ছে যে নাগরিক কবি হিসেবে তাকে চিহ্নিত করা হচ্ছে যে আমাদের নাগরিক সমাজের যে চিন্তা চেতনা বা চাহিদা, সেগুলোকে উনি কাব্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। মুকুন্দরাম চক্রবর্তী, বিজয় গুপ্ত, নরহরি চক্রবর্তী, এনারা সেই সময় যে দেবতাদের নিয়ে কাব্য রচনা করতেন, ভারতচন্দ্র রায়গুণাকরও সেই প্যাটার্নেরই ছিলেন, কিন্তু তিনি দেখা যাচ্ছে একটা উক্তি ছিল এরকম যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এটা সাধারণ নাগরিক বা সাধারণ মানুষের মনের চাওয়া, অর্থাৎ তিনি একটা জেনারেল পিপলের যে হচ্ছে ইমোশন, সেই বিষয়টাকে তিনি তুলে ধরেছেন, এই জন্য তাকে প্রথম নাগরিক কবি বলা হয়। তারপরে আধুনিক নাগরিক কবির মধ্যে আছে সমর সেন। জাপান যাত্রী কার রচনা? এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। জাপানে উনি যখন ভ্রমণে গিয়েছিলেন, তখন সেটা নিয়ে উনি হচ্ছে একটা বই লিখেছিলেন, ভ্রমণ কাহিনী। আচ্ছা, এরপরে বলছে হামিদুজ্জামান খান কোন ধরনের ভাস্কর্যের ভাস্কর? এখানে 4টা ভাস্কর্য ছিল। সাবাস বাংলাদেশ, এটার ভাস্কর নিতুন কুণ্ডু। মিশুক হচ্ছে মোস্তফা মনোয়ার। জাতীয় স্মৃতিসৌধ সৈয়দ মাইনুল হোসেন। আর স্টেপস হচ্ছে হামিদুজ্জামান খান। মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু হয় কবে? এটা হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে 10 জানুয়ারি 2020 সাল থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষের ক্ষণগণনার উদ্বোধন করেন। আচ্ছা, নোয়া 18 কি? এটা আমি ইন্টারনেটে সার্চ করেও পাইনি, বুঝতে পারিনি বিষয়টা কি। এটা হবে কোনোটি নাই। বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মিশন আছে? 58টি দেশে 77টা মিশন আছে। জাতিসংঘের জৈব নিরাপত্তা চুক্তি কোনটা? এটা হবে ক্যাটাগন প্রোটোকল চুক্তি। সেনজেন চুক্তিটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যে অবাধ চলাচলের জন্য যে চুক্তি, সেটা। তাশখন্দ চুক্তি, যেটা ভারত পাকিস্তানের মধ্যে 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের পরে হচ্ছে উজবেকিস্তানের রাজধানী তাশখন্ডতে 10 জানুয়ারি 1966 সালে তাদের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। আইয়ুব খান এবং হচ্ছে তাশখন্দ চুক্তিতে স্বাক্ষর করেন ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। প্রতিসরণের উদাহরণ কোনটি? এটা হবে পানিতে নৌকা বৈঠা বাঁকা দেখানো। এই কারণে প্রতিসরণ হয়, অর্থাৎ আমরা জানি হচ্ছে আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যদি হচ্ছে ঘন থেকে মানে পাতলা মাধ্যমে যায়, তাহলে তার বিভেদ তলে বেঁকে যায়, সেটাকে আলোর প্রতিসরণ বলে। এই নৌকার বৈঠা বাঁকা দেখানো, এটা আলোর প্রতিসরণের উদাহরণ। নবায়নযোগ্য জ্বালানির উৎস নয় কোনটি? এখানে বায়োগ্যাস, কয়লা, তেল, 3টা আছে। নবায়নযোগ্য জ্বালানি বলতে যেটা রিনিউ করা যাবে। কয়লা, তেল কোনোটাই রিনিউ করা সম্ভব নয়, সুতরাং 2টাই হবে উত্তর। এরপর 48 বলছে নাইট্রিক অ্যাসিড কোথায় ব্যবহৃত হয়? 4টা অপশন ছিল। নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয় সোনার গহনা তৈরিতে। পাকস্থলীতে খাদ্য হজম করতে ব্যবহৃত হাইড্রোক্লোরিক অ্যাসিড। সোনার গহনা তৈরিতে ব্যবহৃত হয় নাইট্রিক অ্যাসিড। মাইক বাজানোর কাজে আসলে অ্যাসিড তো লাগে না, মাইক বাজানোর যে ব্যাটারি থাকে, সেই ব্যাটারিতে ব্যবহার হয় সালফিউরিক অ্যাসিড। এবং আচার যে সংরক্ষণ করা হয়, সেখানে হচ্ছে ভিনেগার, যেটা এটা অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয়। এবার 49 বলছে সরিষার তেলে কোন উপাদান থাকে? অ্যাসকর্বিক অ্যাসিড, ডেটুরিন, ইরোসিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড থাকবে লেবুতে, ইরোসিক অ্যাসিড থাকবে সরিষার তেলে এবং লিনোলিক অ্যাসিড থাকে সয়াবিন তেলে। পিসিকালচার বলতে কোনটা বোঝায়? সেটা হচ্ছে মৎস্য চাষ বিষয়ক বিদ্যা। সোয়াইন ফ্লু রোগের বাহক কোনটা? এটা হবে শূকর। অবিভক্ত বাংলার প্রথম রাজা কে ছিলেন? রাজা শশাঙ্ক। আচ্ছা, এবার হচ্ছে কোন সুলতানের শাসনকালকে ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়?
এটা হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ। তার আমলে রাজ্য মানে সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক উন্নতি এগুলো এবং রাজ্য শাসনের ক্ষেত্রে তিনি অনেক দক্ষতার পরিচয় দিয়েছিলেন। এই জন্য তার সময়টাকে স্বর্ণযুগ বলা হয়। কারণ তার সময়ে হিন্দু ধর্মের একজন ধর্মপ্রচারক শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেন এবং ধর্মপ্রচার করেন। ভারতীয় উপমহাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে আলাউদ্দিন হোসেন শাহ অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। এজন্য তাকে তার শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়। তিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার ধর্মপ্রচার এবং প্রসারের ক্ষেত্রে উন্মুক্ত করে দিয়েছেন। তার সময়ে তিনি মুদ্রা ব্যবস্থা থেকে শুরু করে অর্থনৈতিক উন্নয়ন, কৃষিক্ষেত্রে অনেক গুরুত্ব দিয়েছিলেন। আচ্ছা, এই জন্য তার শাসনকে স্বর্ণযুগ বলা হয়। ঐতিহাসিক 6 দফা দাবিতে কোনটা অন্তর্ভুক্ত ছিল না? এটা হবে বিচার ব্যবস্থা। শাসনতান্ত্রিক কাঠামো ছিল প্রথম দফাতে, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা এটা দ্বিতীয় দফাতে, আর তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম দফাতে মুদ্রা ব্যবস্থা নিয়ে কথা ছিল, ষষ্ঠ দফাতে সিকিউরিটি ইস্যু অর্থাৎ মিলিশিয়া বাহিনী গঠনের কথা বলা ছিল। ক্লাউড কম্পিউটিং সার্ভিস মডেল কোনটি? ক্লাউড কম্পিউটিং হচ্ছে আমি অনলাইনে যে কম্পিউটিং সেবাগুলো নেই আর কি, সেখানে অবকাঠামো আমি নিতে পারি, যেমন হার্ডওয়্যার, সফটওয়্যার এগুলো আমার প্রয়োজন হতে পারে। হার্ডওয়্যার নিতে পারি আমি, সফটওয়্যারও নিতে পারি অনলাইনে, এবং প্ল্যাটফর্ম ভিত্তিক, অর্থাৎ আমি একটা কাজ করব সেটার প্ল্যাটফর্ম সার্ভিস হিসেবে আমি নিতে পারি, অর্থাৎ সবগুলোই হবে এটা। 56 বলছে বাংলাদেশে বদ্বীপ পরিকল্পনা 2100-তে সমগ্র বাংলাদেশে কয়টি হটস্পটে ভাগ করা হয়েছে? এটি হবে 6টি। উপকূলীয় অঞ্চল, বরেন্দ্র খরা অঞ্চল, হাওর আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, নদী ও মোহনা অঞ্চল এবং নগর এলাকা অর্থাৎ শহরগুলোকে বোঝানো হচ্ছে। এরপরে 57 বলছে 2021 থেকে 22 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এশীয় অঞ্চলের নির্বাচিত সদস্য কোন দেশ? আমাদের 21-22 সেশনে এখন বর্তমানে যারা সদস্য আছে তাদের মধ্যে আছে আলবেনিয়া 2023 সাল পর্যন্ত থাকবে, ব্রাজিল 2023 সাল, গ্যাবন 2023, ঘানা 23 সাল পর্যন্ত থাকবে, সংযুক্ত আরব আমিরাত 2023। তারপরে হচ্ছে ভারত, আয়ারল্যান্ড, মেক্সিকো, কেনিয়া এবং নরওয়ে সবাই 22 সাল পর্যন্ত তাদের মেয়াদ। তাহলে এটার উত্তর হবে ভারত। বলছে কোন ক্যাটাগরিতে বাংলাদেশ বৈশ্বিক ঝুঁকিতে অন্তর্ভুক্ত? এটা হবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ফলে সমুদ্রপৃষ্ঠের যে উচ্চতা বেড়ে যাবে, এখানে সেই ঝুঁকির কথা বলা হয়েছে। ই গভর্নেন্সের উদ্দেশ্য কি? ই গভর্নেন্সের উদ্দেশ্য হচ্ছে আমাদের সুশাসন অর্থাৎ গুড গভর্নেন্সটা নিশ্চিত করা এবং অ্যাকাউন্টেবিলিটি অর্থাৎ জবাবদিহিতা সৃষ্টি করা এবং প্রশাসনকে গতিশীল করা, সবকটি হবে এটার উত্তর। 60 নম্বর বলছে কসমিক এয়ার কি? এটা হচ্ছে ছায়াপথের নিজ অক্ষে যে আবর্তনকাল সেটাকে বলা হয় হচ্ছে কসমিক এয়ার। এই ছিল বাংলা সাধারণ জ্ঞান মিলে 40টা প্রশ্ন। এরপর আসি ইংলিশ। ইংলিশে প্রথমে বলছে হুইচ ইজ ফেমিনিন ফর্ম অফ দ্য ক্যাপ্টেন। ক্যাপ্টেন আসলে এমন একটা ওয়ার্ড যেটার কোনো ফেমিনিন ফর্ম নাই, ছেলে মেয়ে যে কেউ ক্যাপ্টেন হতে পারে। এটা হবে নান অফ দেম। অল স্পোক ইন হিজ ফেভার, এখানে অলটা কি বোঝাচ্ছে? অলটা অবশ্যই এটা প্রোনাউন হবে, কারণ বাক্যের সাবজেক্ট হিসেবে বসছে, নাউন না বসে প্রোনাউন বসছে আর কি। এরপরে বলছে আর ডক্টর হু ট্রিটস আই ডিজিজ, যারা আই ডিজিজ মানে চোখের চিকিৎসা করে সে ডাক্তারকে কি বলা হয়? এটা হবে হচ্ছে অপথ্যালমোলজিস্ট। অপথ্যালমোলজিস্ট এর মানে হচ্ছে যে আমাদের প্রথম দেশে কিউরেটর যেটা আছে, কিউরেটরটা হচ্ছে জাদুঘরে যারা দায়িত্বে থাকে তারা, অপটিশিয়ান হচ্ছে যারা চশমা মানে দেয় তাদের বলা হয়, আর অপথ্যালমোলজিস্টটা হচ্ছে চোখের চিকিৎসা করে, পলিগট মানে যিনি বহু ভাষা জানেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব। দ্য পুলিশ ড্যাশ ইনফর্মড ইয়েস্টারডে। দ্য পুলিশটা হচ্ছে এখানে কালেকটিভ নাউন হিসেবে বসছে, সুতরাং এরপরে ভার্ব আমরা ওয়ার বসাবো। এরপরে 65 বলছে হু ইজ দ্য অথর অফ ফেয়ারওয়েল টু আর্মস। এটা হবে হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ের একটা গ্রন্থ। আই স্পিচ উইথ টু মেনি ওয়ার্ডস। টু মেনি ওয়ার্ডস মানে হচ্ছে যে ওয়ার্ডগুলো বেশি পরিমাণে, মানে অনেকগুলো ওয়ার্ড ব্যবহার করে যে বক্তব্য, অর্থাৎ মানে অনেক ওয়ার্ড থাকে যেটার মূল কথাই দেখা যাচ্ছে খুঁজে পাওয়া যায় না, এগুলোকে বলা হয় ভার্বস স্পিচ। এবার হোয়াট ইজ দ্য মিনিং অফ সফট সোপ? সফট সোপ মানে হচ্ছে চাটুকারিতা, অর্থাৎ হচ্ছে ফ্ল্যাটারি ফর সেলফ মোটিভস। 68 বলছে হুইচ অফ দ্য ফলোইং ডিসিমিলার টু আদার্স। এখানে 4টা অপশন ছিল, বলছে লিউকেমিয়া, ক্যাটারেক্ট, ডিপথেরিয়া অ্যান্ড লিউকোসাইট। লিউকেমিয়াটা হচ্ছে রক্তের এক ধরনের রোগ, ক্যাটারেক্টটা চোখের হচ্ছে যে ছানি পড়ে সেটা, আর হচ্ছে ডিপথেরিয়াটা হচ্ছে গলার একটা রোগ যেটা,
আর একটা হচ্ছে লিউকোসাইট। এইটা হচ্ছে আমাদের এক ধরনের অ্যান্টিবডি। 69 বলছে হুইচ ওয়ান ইজ দ্য ফোর বিলো মোস্ট আনলাইক দ্য আদার থ্রি। তিনটার মধ্যে কোনটা আলাদা? প্রথমটা ছিল স্টিডি, ইফেমেরাল, টেম্পোরারি, শর্ট লিভড। ইফেমেরাল, টেম্পোরারি, শর্ট লিভড তিনটা মানে হচ্ছে ক্ষণস্থায়ী। স্টিডি মানে হচ্ছে স্থির। আচ্ছা, ওয়াটার ইজ টু অক্সিজেন অ্যান্ড সল্ট ইজ টু, অক্সিজেনের ভিতরে ওয়াটার থাকে, অর্থাৎ অক্সিজেন মানে ওয়াটারের একটা উপাদান হচ্ছে অক্সিজেন, তাহলে সল্টের একটা উপাদান হচ্ছে সোডিয়াম। হোল্ড ওয়াটার মিন্স, হোল্ড ওয়াটার মানে হচ্ছে কোনো কিছুতে পরীক্ষা অবতীর্ণ হওয়া, বিয়ার এক্সামিনেশন। ট্রেস দ্য অড পেয়ার ইন দ্য ফলোয়িং, নিচের কোনটি অড পেয়ার হবে? তো এখানে যে চারটা অপশন আছে, প্রথমটা বলছে যে হসপিটাল অ্যান্ড পেশেন্ট। এখানে হসপিটালে পেশেন্ট থাকে বা চিকিৎসা নেয়। প্রিজন অ্যান্ড কালপিট, প্রিজন মানে কালপিটরা থাকে হচ্ছে, কালপিট মানে বদমাশ যারা, তারা থাকে জেলখানাতে। আর নেস্ট বার্ড মানে পাখিরা থাকে হচ্ছে পাখি বাসাতে। আর টিচার স্টুডেন্টের সম্পর্ক হচ্ছে টিচার স্টুডেন্টকে শেখায়, সুতরাং এটাই হবে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ জোভিয়াল? জোভিয়াল মানে হচ্ছে খুবই উৎফুল্ল, সেটা হবে জলি। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ইমানসিপেট? ইমানসিপেট মানে মুক্ত করে দেওয়া কাউকে, এটা হবে সেট ফ্রি। হোয়াট আর ইউ সো অ্যাংরি ড্যাশ, দ্য ওয়ার্ড ইন দ্য গ্যাপ ইজ, এখানে কোনো বিষয়ে রাগান্বিত হলে সেটা হয় অ্যাংরি অ্যাবাউট। এরপরে বলছে দেয়ার আর ড্যাশ ডেঞ্জারাস ডাইভার্স, তাহলে এ লট অফ ডেঞ্জারাস ডাইভার্স হবে, যেহেতু এখানে ডাইভার্সটা প্লুরাল ফর্ম, সুতরাং এ লট অফ বসবে। আ ফ্রেজ অ্যাকিলস হিলস মিন, অ্যাকিলস হিল মানে হচ্ছে কোনো দুর্বল পয়েন্ট, অর্থাৎ সামান্য কোনো দুর্বল পয়েন্ট যেটার কারণে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। 78 বলছে ক্রেডিট টাকা ড্যাশ টু মাই অ্যাকাউন্ট, এটা হবে ক্রেডিট টাকা টু মাই অ্যাকাউন্ট। অ্যান অর্ডিন্যান্স ইজ, অর্ডিন্যান্সটা হচ্ছে ল, আমাদের যখন কোনো সংসদ অবর্তমান থাকে তখন রাষ্ট্রপতি যে আইন জারি করে সেটাই হচ্ছে অর্ডিন্যান্স। সিনট্যাক্স মিন্স, সিনট্যাক্সটা হচ্ছে সেন্টেন্স কেমন হবে, সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হবে সেটা সম্পর্কে যে আলোচনা, সেটাকে বলা হয় হচ্ছে সিনট্যাক্স, অর্থাৎ এটা হবে সেন্টেন্স বিল্ডিং। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের প্রশ্নের সমাধান এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী প্রশ্নের সমাধানে আশা করি সাথে পাবো, সেই আশা করি শেষ করছি। এখনকার মতো সবাইকে অনেক ধন্যবাদ।